কত যুগ ধরে কতই না আক্রমণকারী, সেটা মুঘলেই হোক বা ব্রিটিশ, আমাদের দেশের ধর্ম, শিক্ষা আর সংস্কৃতির উপর চরম আঘাত হানার চেষ্টা চালিয়ে গেছে। আর ওদের এই মতো শাসকরূপী আক্রমণকারীদের দ্বারা কিছু এমন জঘন্য কাজ অতীতে করা হয়েছিল যার মাসুল গুনতে গুনতে একাংশ ভারতবাসী আজ পর্যন্ত নিজেদের মধ্যে লড়াই করে যাচ্ছে। আর অযোধ্যার বাবরি মসজিদ বিবাদ এরই এক জ্বলন্ত উদাহরণ। জয় হিন্দ বন্ধুরা, ক্রেজি কবুতর বাংলার আজকের এই নতুন এডিশনে আপনাদের স্বাগতম। ভগবান শ্রীরামের নগরী অযোধ্যা হাজার হাজার মহাপুরুষের কর্মভূমি। এখানেই ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল আর এটাই রাম জন্মভূমি নামেও পরিচিত। এই রাম জন্মভূমিতে এক অপরূপ সুন্দর মন্দির ছিল যেটাকে নাকি ভেঙে ফেলা হয়েছিল। আসুন জানা যাক এই মন্দিরটি কার দ্বারা বানানো হয়েছিল আর ওই মন্দিরটি দেখতে কিরকম ছিল। বিভিন্ন সময়ে হওয়া অনুসন্ধান থেকে জানা গেছে যে আজ থেকে 5114 খ্রিস্টপূর্বাব্দে ভগবান শ্রীরামের জন্ম চৈত্র মাসের নবমীর দিনে হয়েছিল, যে দিনটাকে ভারত তথা পুরো বিশ্বে রামনবমী রূপে মানানো হয়ে থাকে। তারিখ ছিল 30 নভেম্বর 2010। ওই দিন এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ বিতর্কিত কাঠামোর বিষয়ে একটি ঐতিহাসিক রায় দিয়েছিল। বিচারকরা সর্বসম্মতিক্রমে সম্মত হন যে রামলালা যে স্থানে বিরাজমান ছিলেন সেটি শ্রীরামের জন্মভূমি। এই সিদ্ধান্তের পরে মন্দিরের পক্ষের সমর্থক আর বিপক্ষের মধ্যে দীর্ঘ বিতর্ক হয়েছিল, যার পরে অবশেষে 9 নভেম্বর 2019-এ অযোধ্যার শ্রীরাম মন্দির নির্মাণের আদেশ সুপ্রিম কোর্টের 5 বিচারপতির একটি বেঞ্চে পাশ করে। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক কেমন ছিল অযোধ্যা নগরী। অযোধ্যা আগে কৌশল রাজার রাজধানী ছিল। বাল্মীকি রচিত রামায়ণের বাল্যকাণ্ডে উল্লেখ আছে যে অযোধ্যা নগরী ছিল 12 যোজন দীর্ঘ আর 3 যোজন চৌড়া। বাল্মীকি রামায়ণে অযোধ্যা পুরীর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। রামায়ণে অযোধ্যা শহর সরজু নদীর তীরে স্থাপিত হওয়ার কথা বলা হয়েছে এবং সেখানে প্রত্যেকের বাড়ি ছিল রাজপ্রাসাদের মতো। মহারাজ দশরথ অযোধ্যা পুরীকে ইন্দ্রের অমরাবতীর মতো করেই সাজিয়েছিলেন। কি ঘটেছিল অযোধ্যা নগরীতে? কথিত আছে যে ভগবান শ্রীরামের জল সমাধি গ্রহণের পর অযোধ্যা কিছু সময়ের জন্য জনশূন্য হয়ে পড়ে, কিন্তু তার জন্মস্থানে নির্মিত প্রাসাদটি সেই একই ছিল। ভগবান শ্রীরামের পুত্র কুশ রাজধানী অযোধ্যার পুনর্নির্মাণ করেন। এই নির্মাণের পরে সূর্যবংশের পরবর্তী 44 প্রজন্ম পর্যন্ত এই রাজধানীর অস্তিত্ব অব্যাহত ছিল। সূর্যবংশের শেষ রাজা মহারাজা বৃহৎবল পর্যন্ত অযোধ্যা তার শীর্ষে ছিল। মহাভারতের যুদ্ধে অভিমন্যুর হাতে কৌশল রাজ বৃহৎবলের মৃত্যু হয়। মহাভারত যুদ্ধের পরে অযোধ্যা জনশূন্য হয়ে পড়ে, কিন্তু শ্রীরামের জন্মস্থানের অস্তিত্ব এখনও অব্যাহত ছিল। সর্বোপরি কে এবং কখন এই বিশাল মন্দিরটিকে তৈরি করেছিলেন? উল্লেখ আছে খ্রিস্টের প্রায় 100 বছর আগে উজ্জয়িনের চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য একদিন শিকার করতে করতে অযোধ্যায় পৌঁছেছিলেন। বিক্রমাদিত্য এই দেশে কিছু অলৌকিক ঘটনা দেখতে শুরু করেন। তারপর তিনি খোঁজ করতে লাগলেন এবং নিকটবর্তী যোগী ও সাধুদের কৃপায় তিনি জানতে পারলেন যে এটি শ্রীরামের অবধের ভূমি ছিল। সেই সাধুদের নির্দেশে সম্রাট এখানে কূপ, হ্রদ, রাজপ্রাসাদ ইত্যাদি সহ একটি বিশাল মন্দিরের নির্মাণ করেন। কথায় আছে যে তিনি রাম জন্মভূমিতে কালো রঙের কসৌটি পাথরের 84টি স্তম্ভের উপর একটি বিশাল মন্দির তৈরি করেছিলেন। এই মন্দিরের জাঁকজমক ছিল দেখারই মতো। রাজা বিক্রমাদিত্যের পর বিভিন্ন রাজারা সময়ে সময়ে এই মন্দিরের যত্ন নিতে থাকেন। তাদের মধ্যে একজন শুঙ্গ রাজবংশের প্রথম শাসক পুষ্যমিত্র শুঙ্গও মন্দিরটির সংস্কার করিয়েছিলেন। অযোধ্যা থেকে পুষ্যমিত্রের একটি শিলালিপি পাওয়া গেছে যেখানে তাকে সেনাপতি বলা হয়েছে এবং তার 2টি অশ্বমেধ যজ্ঞ করার বর্ণনাও সেই শিলালিপিতে পাওয়া যায়। অনেক শিলালিপি থেকে জানা যায় যে অযোধ্যা গুপ্ত রাজবংশের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এবং তারপরে দীর্ঘকাল গুপ্ত সাম্রাজ্যেরই রাজধানীও ছিল বটে। গুপ্ত যুগের মহাকবি কালিদাস বহুবার অযোধ্যার রঘুবংশের কথা উল্লেখ করেছেন। আসুন জানি কে সাক্ষ্য দিয়েছিলেন যে এটি একটি বিশাল মন্দির ছিল। চীনা পরিব্রাজক হেংসাং 7ম শতাব্দীতে এখানে এসেছিলেন। তার মতে এখানে 20টি বৌদ্ধ মন্দির এবং 3000-এরও বেশি সন্ন্যাসী বাস করতেন এবং এখানে হিন্দুদের একটি বড় এবং বিশাল মন্দিরও ছিল, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শন করতে আসতেন আর যাকে রাম মন্দির বলা হতো। কখন এবং কিভাবে মন্দিরের পতন শুরু হয়? খ্রিস্টীয় 11 শতকে কন্নৌজের রাজা জয়চাঁদ এলেন। তিনি সম্রাট বিক্রমাদিত্যের প্রশংসা করে শিলালিপিটি অপসারণ করেন এবং মন্দিরে তার নাম লেখা হয়। জয়চাঁদ ও পানিপথের যুদ্ধের পর তার পরিণতি পেয়েছিলেন। এরপর ভারতের ওপর হানাদারদের আক্রমণ আরও বেড়ে যায়। হানাদাররা কাশী, মথুরা ও অযোধ্যা লুট করে এবং পুরোহিতদের হত্যা ও মূর্তি ভাঙ্গার প্রক্রিয়া অব্যাহত রাখে। কিন্তু 14দশ শতাব্দী পর্যন্ত অযোধ্যার রাম মন্দির ভাঙতে তারা সফল হতে পারেনি। এত আক্রমণের সম্মুখীন হওয়া সত্ত্বেও
শ্রীরামের জন্মস্থানে নির্মিত বিশাল মন্দিরটি 14 শতক পর্যন্ত টিকেছিল। কথায় আছে সিকান্দার লোদির রাজত্বকালে এখানে মন্দিরের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত 1527-28 সালে অযোধ্যার অবস্থিত বিশাল মন্দিরটিকে ভেঙে ফেলা হয়েছিল এবং তার জায়গায় বাবরি কাঠামো তৈরি করা হয়েছিল। কথিত আছে যে বিহার অভিযানের সময় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যায় শ্রীরামের জন্মস্থানে অবস্থিত প্রাচীন এবং বিশাল মন্দিরটিকে ভেঙে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যা নাকি 1992 সাল পর্যন্ত বিদ্যমান ছিল। বাবরনামা অনুসারে 1528 সালে অযোধ্যা সফরের সময় বাবর মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এবং বাবরের নামানুসারেই এই মসজিদের নামকরণ করা হয়েছিল বাবরি মসজিদ। এই মুঘল শাসকের কারণেই ভারতের বহু শতাব্দী ধরে বাবরি মসজিদ নিয়ে বিরোধ চলে আসছে। এই মুঘল সম্রাট মন্দির ভেঙে মসজিদ বানাতো না, আমাদের দেশে এ নিয়ে এত বিতর্কও হতো না, এত মানুষকে তাদের প্রাণ বিসর্জন দিতে হতো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্টের দ্বারা জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের জন্য বিদায় নেওয়া যাক বন্ধুরা। তোমরা খুশি থাকো, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।